অষ্টম শ্রেণীর লেখচিত্রের চ্যাপ্টার আজকে শুরু হবে। 172 পাতা চলে যাও তোমাদের বইয়ের। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো, বইয়ের প্রথমেই একটা ধারণা তোমাদের দিয়েছি কীরকম না, ধরো এটা একটা আমাদের কালো বোর্ড, ব্ল্যাক বোর্ড, সেখানে একটা বিন্দু এখানে আমরা চোখে পড়ছে, বিন্দুটা এ বিন্দু। এখন যদি আমাদের প্রশ্ন করা হয় যে বিন্দুটা ঠিক কোথায় অবস্থিত, তাহলে আমরা যদি বলি যে এরকম এই বাঁ দিক থেকে এই দূরত্বটা মাপলে আমরা পেয়ে যাব। ধরো সাপোজ এটা 20 সেন্টিমিটার, এই দূরত্বটা 20 সেন্টিমিটার, এখানে সেটা উল্লেখ করেছে। তাহলে আমরা বলতে পারছি, তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ বাঁ দিক থেকে 20 সেন্টিমিটার এই দিকে গেলে আমরা, বাঁ দিক বলতে এই দিক থেকে 20 সেন্টিমিটার গেলে এই বিন্দুটা পাবো। হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো। কিন্তু এখন যদি প্রশ্ন করা হয় যে এইখান থেকে এইটা যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে এইখান থেকে এই বিন্দুটাও তো 20 সেন্টিমিটার, এরকম আরও তো অনেক বিন্দু পেতে পারি। দেখো ছবিতে এরকম দিয়েছি যে হ্যাঁ বাঁ দিক থেকে এটা যেমন 20, তাহলে এখান থেকে এটাও 20 হবে, এটাও 20 হবে, এটা, তাহলে আমরা তো অসংখ্য বিন্দু, যদি শুধু বলি যে বাঁ দিক থেকে 20 সেন্টিমিটার গেলে আমরা এ বিন্দু পাবো, তাহলে কিন্তু হিসাব মতো একটা নয়, আমরা কিন্তু সেখানে অসংখ্য বিন্দু পেতে পারি। কিন্তু আমাদের দরকার ওই নির্দিষ্ট করে এ বিন্দুটা। তাহলে ওই নির্দিষ্ট করে এ বিন্দুটাকে পেতে গেলে আমাদের কি করতে হবে না, শুধু বাঁ দিক থেকে 20 এলেই হবে না, আবার দেখো যদি এই বরাবর ধরে উঠে যায়, তবেই আমরা অর্থাৎ দুটো দূরত্ব বলতে হবে, একটা বাঁ দিক থেকে আর একটা নিচে থেকে উপরে। অর্থাৎ যদি প্রথমে এই দিকে আসি আর কি, যে বাঁ দিক থেকে 20 এলাম এবং তারপরে এখান থেকে সোজাসুজি উপরের দিকে 210 সেমি উঠে যাব, এই দূরত্বটা 210 সেমি ধরা হয়েছে, তাহলে আমরা এই বিন্দুতে পৌঁছাবো। অর্থাৎ এইটা বলার পরে আমরা জিনিসটা কমপ্লিট হলো এবং আমরা এই বিন্দুটাকে নির্দিষ্ট করে বলতে পারি। তো এই যে পদ্ধতিটা, এইটা জানার জন্য তোমরা তোমাদের বইয়ের পরের পৃষ্ঠায় চলে যাও। রেনে দেকার্তে বলে একজন বিজ্ঞানী, ছবিতে আসো তোমরা, তিনি কিন্তু এটা এই যে লেখচিত্রের যে দ্বিমাত্রিক ব্যাপারটা ধারণা, কার্তেশীয় পদ্ধতি এইটাকে বলা হচ্ছে, এটা উনি আবিষ্কার করেছিলেন। তিনি কি করছিলেন, একদিন মনে মনে শুয়ে ছাদের দিকে তাকিয়ে একটা পোকা দেখেছিলেন, দিয়ে ভাবছেন যে তাই পোকাটাকে যদি আমরা একটা নির্দিষ্ট করে বলতে চাই কোথায় অবস্থিত, তো তাহলে আমরা দেখা যাচ্ছে যে দুটো যদি রেখা কল্পনা করে নেওয়া হয়, কীরকম ছবিতে ওই যে এ বিন্দুটা দেখো, তাহলে এই নির্দিষ্ট করে এই বিন্দুটাকে পাওয়ার জন্য আমার এই ও বিন্দু থেকে নির্দিষ্ট এই ও বিন্দু থেকে আমার নির্দিষ্ট করে, অর্থাৎ এই বিন্দুটাকে পাওয়ার জন্য আমার এখানে ও বিন্দু থেকে একটা দূরত্ব যেতে হবে এবং এখান থেকে উপরের দিকে যেতে হবে। অর্থাৎ এই যে এই দিকে যাচ্ছি, এই সোজাসুজি যদি একটা আমরা বড় সরলরেখা টেনে নিই, যেটাকে আমরা এক্স অক্ষ বলবো, অর্থাৎ অনুভূমিক দিকে, এটাকে অনুভূমিক বলছে। আচ্ছা, অনুভূমিক আর উল্লম্ব ব্যাপারটা আগে বলে দিই। দেখো এখানে যে একটা কথা আছে, যে এখানে একটা অনুভূমিক একটা উল্লম্ব, তোমরা বইটা পড়লে বুঝতে পারবে যে দৈর্ঘ্য প্রস্থ বরাবর দুটি সরলরেখা দরকার যারা লম্বভাবে আছে। লম্বভাবের মধ্যে একটা বলা হচ্ছে দেখো অনুভূমিক সরলরেখা, যেটাকে এক্স অক্ষ বলছে। এখন অনুভূমিক মানে কি, মানে তোমরা যে কোনো বইয়ের বা খাতায় বা পাতায় বা পাতাটাকে যদি সোজাসুজি দাঁড় করিয়ে দাও, মানে উপরের দিকে দাঁড় করিয়ে দাও, শুয়ে আছে ধরো তোমাদের বইয়ের খাতাটা, তাহলে বইটাকে যদি মানে দাঁড় করিয়ে দাও, তাহলে জিনিসটা কি হবে, এই নিচের দিকটা এরকম দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ মাটির সঙ্গে সমান্তরাল যেটা, সেটাকে বলা হচ্ছে অনুভূমিক। দেখো এই যে ও এ, এই যে সরলরেখাটা, এটা যেন ঠিক মাটির উপর দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, ওই জন্য এটা হচ্ছে অনুভূমিক। দাঁড়িয়ে না, শুয়ে আছে, সরি, অনুভূমিক মানে ভূমির সঙ্গে যেন, আর উল্লম্ব মানে দাঁড়িয়ে আছে, উল্লম্ব। মাটিতে যদি খারাপভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়, মনে হবে ওইটা দাঁড়িয়ে আছে। তোমরা কিন্তু এটা একটু মনে মনে কল্পনা করে নিতে হবে, বা
বইটাকে সোজা করে উপরে দাঁড় করিয়ে দিতে হবে। বই তোমরা যখন পড়া করো কী করো, তোমরা তো মাটিতে রেখে পড়ো, মানে শুইয়ে রেখে, এটাকে দাঁড় করিয়ে দিলে যে চিত্রটা হবে তার সঙ্গে কিন্তু এখানে অনুভূমিক উল্লম্ব কথাটা আসছে, অর্থাৎ ভূমির সঙ্গে সমান্তরাল হবে বইটা এই রেখাটা যদি দাঁড় করিয়ে দেওয়া হয়। এটা তোমাদের বিভিন্ন ক্ষেত্রে ধারণার জন্য কাজে লাগবে, তাই এটা ডিটেলস একটু বলে দিচ্ছি। তাহলে যে কোনো জিনিসকে আমরা যদি ধরো আমরা যে দাঁড়িয়ে থাকি, আমরা যদি মাটিতে দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদের অনুভূমিক কে আছে, আমাদের যে পায়ের পাতাটা সেটা হচ্ছে অনুভূমিক, আর উল্লম্ব কোনটা হচ্ছে আমাদের যে বডিটা বা শরীরটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে উল্লম্ব। ঠিক একইভাবে পায়ের পাতা যেমন মাটিতে কি থাকে, অনুভূমিক থাকে, এটা হচ্ছে ঠিক এরকম, এটা এক্স অক্ষটা অনুভূমিক, আর আমাদের বডি যে দেহটা দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে উল্লম্ব। তো এটাই এখানে বলতে চেয়েছি। বেশ, এবার চলে আসি তারপরে। তাহলে দেখা যাচ্ছে আমাদের দুটো জিনিস দরকার, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, যারা পরস্পর দেখো লম্বভাবে ছেদ করেছে, মানে এটা 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, দুটো সরলরেখা। তাহলে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটো লাগছে, এবং এরা যেখানে ছেদ করছে সেই বিন্দুটা হচ্ছে ও বিন্দু, এটাকে মূল বিন্দু বলা হচ্ছে। মূল বিন্দু দেখো আমরা যে কোনো দূরত্ব মাপতে গিয়ে মূল বিন্দু থেকে শুরু করেছি, ওই জন্য একে 0 0 বলছি। এই প্রথম যে 0 বা প্রথমের যে মানটা হচ্ছে 0, এটা হচ্ছে এক্স এর মান, এটা ওয়াই এর মান, মানে এক্স এর দিকে ক ঘর গেছে, তাহলে এক্স এর দিকে 0 মানে কি, এক্স এর দিকে এক্স অক্ষ বরাবর এক ঘরে যাওয়া হয়নি, এক্স অক্ষ বরাবর এক ঘরে যাওয়া হয়নি, ওই জন্যে এখানে দেবে বইয়ে দেখো ওখানে এক্স অক্ষ বরাবর এক ঘরে যাওয়া হয়নি, আর ওয়াই মানে কি, এটা ওয়াই অক্ষের দিকেও এক ঘরে যাওয়া হয়নি, 0, সেই জন্যে এরম বলেছি। দেখো ডান দিকে যাওয়া হয়নি, ওয়াই অক্ষের দিকে যাওয়া হয়নি। এখন সপ্তদশ শতাব্দীতে গণিতজ্ঞ রেনে দেকার্তে তার সিলিংয়ের কোনায় পোকার অবস্থান এটা বলেছি। তো এইটা হচ্ছে কার্তেসীয় পদ্ধতি, এটা কার্তেসীয় পদ্ধতি। চলে যাও তারপরে নিচে। এইবার দেখো বলছে তোমাদের আবার একটু খেয়াল করো এখানে, তাহলে যেটা মুখে অলরেডি আগে বলে দিয়েছি, এক্স এর দিকে 5 ঘর, ওয়াই এর দিকে 7 ঘর গেছে দিয়ে, হ্যাঁ এবার অন্য একটা বিন্দু 5 7 বিন্দু সেটাকে খোঁজার চেষ্টা করতে বলছে। 5 7, এই 5 7 বিন্দুটা খুঁজতে গেলে আমাদের দেখো এইখান থেকে 5 ঘর আসতে হচ্ছে, 1 2 3 4 5, এবং উপরের দিকে যেতে হচ্ছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 5 একক এবং ওয়াই অক্ষ বরাবর 7 একক উপরে উঠে আমরা পি বিন্দুতে যেতে পারি। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত দেবো, অর্থাৎ মূলবিন্দু থেকে এক্স এর দিকে যা ঘর গেছে সেটা প্রথমে বসবে, ওই জন্য 5টা প্রথমে বসেছে, তারপরে 7 বসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই 5 7টা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক। তোমরা বইয়ের অঙ্কের অনুশীলনী চ্যাপ্টারে দেখবে কোনো বিন্দু স্থানাঙ্ক বলে দিলে বন্ধনীর মধ্যে দুটো সংখ্যা দেওয়া হচ্ছে। তাহলে প্রথম সংখ্যাটা কি বোঝাচ্ছে, মূলবিন্দু থেকে এক্স অক্ষের দিকে ক ঘর গেছে, আর দ্বিতীয়টা হচ্ছে মূলবিন্দু থেকে ওয়াই অক্ষের দিকে ক ঘর গেছে। যেমন এই ছবিতে দেখো এখানে এটা মূলবিন্দু, তাহলে প্রথমে 5 আছে মানে কি এক্স অক্ষের দিকে ক ঘর গেছে, দেখো 5 ঘর, এবং ওয়াই অক্ষের দিকে অর্থাৎ উপরের দিকে ক ঘর গেছে 7 ঘর। এবং এই এক্স অক্ষের স্থানাঙ্ককে ভুজ বলছে এবং ওয়াই অক্ষের স্থানাঙ্ককে কি বলছে, কোটি। তাহলে প্রথমটা ভুজ, দ্বিতীয়টা কোটি। তারপরে দেখো বলেছে 5 7 এবং 7 5, এই বিন্দু দুটো কি একই বিন্দু, ছক কাগজে বসিয়ে দেখতে বলছে। তো আমরা এখন যদি যখন যে ছবিটা বলে দিয়েছে, আমরা যদি ছক কাগজে চলে যাই, আমরা যদি ছক কাগজে যাই, তাহলে প্রথম বিন্দুটা কি বিন্দু, প্রথম বিন্দুটা হচ্ছে এ বিন্দু। তাহলে আমি বলেছি প্রথমটা এ বিন্দুর স্থানাঙ্কটা আগে বার করবো মনে করো, তাহলে আমাকে এক্স অক্ষের দিকে ক ঘর এসছে সেটা আগে দেখবো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এবং উপরে অর্থাৎ এক্স অক্ষের দিকে যদি 5 ঘর আসে এবং ওয়াই অক্ষের দিকে এক্স অক্ষের দিকে কত 5 ঘর, এবং ওয়াই অক্ষের দিকে দেখো 1 2 3 4 5 6 7 ঘর, এবং ওয়াই অক্ষের দিকে আমি যদি 7 ঘর যাই, সরি একটু বেশি হয়ে গেল,
ওয়াই অক্ষের দিকে আমি যদি 7 ঘর যাই, তার মানে এই ডিস্ট্যান্সটা এটা আমার কিন্তু 7 ঘর। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে? আমি বলেছি প্রথমে এক্স অক্ষের যেটা এক্স অক্ষের দিকে যা ঘর গেছি সেটা আগে বসবে, তারপর 7। তাহলে 5-7 বিন্দুটাই হচ্ছে কিন্তু এখানে তোমার এ বিন্দু। তারপরটা দেখো 7-5 বিন্দু। 7-5 মানে কি এক্স অক্ষের দিকে ক ঘর? এখানে দেখো এই অবধি 5, 6, 7, অর্থাৎ আচ্ছা এটা মুছে দিয়ে আর একটু তোমাদের পরিষ্কার করে বুঝিয়ে দিই। তাহলে এক্স অক্ষের দিকে 1, 2, 3, 4, 5, 6, 7। এক্স অক্ষের দিকে যদি আমি 7 ঘর আসি এবং ওয়াই অক্ষের দিকে 1, 2, 3, 4, 5, অর্থাৎ ওয়াই অক্ষের দিকে যদি আমি 5 উঠি, তাহলে এক্স অক্ষে 7, ওয়াইয়ে 5, তাহলে বি বিন্দু স্থানাঙ্ক তখন কত হবে? আমি বলেছি এক্স অক্ষের দিকে প্রথমে যেটা যাবো সেটা আগে বসবে, তাহলে এটা 7, এটা হচ্ছে 5। তাহলে এই 7-5 বিন্দুটা বি বিন্দু। দুটো বিন্দু কি একই হয়েছে? না, দেখো একই হয়নি। তাহলে আমরা বলতে পারি বিন্দু দুটো আলাদা বিন্দু। নেক্সট আমরা চলে যাব তোমাদের পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় দেখো অনেকগুলো বিন্দু এখানে বলেছে এবং এদের স্থানাঙ্কগুলো বার করতে বলেছে। দেখো তোমরা বইটা খুলে দেখো এ বি সি বিভিন্ন বিন্দুগুলো এখানে কোথায় কোথায় আছে, কি পজিশনে আছে। দেখো দেখো প্রথম যে বিন্দুটা এ বিন্দু, এই বিন্দুটা কোনটা? না এইটা। এ মূল বিন্দু থেকে কত দূরে আছে? দেখো 1, 2, 3, 4 ঘর দূরে। কিন্তু ওয়াইয়ের দিকে দেখো যেতে হয়নি, এইখানে বিন্দুটা শেষ। তাহলে এর স্থানাঙ্ক কত লিখবো? এক্স এর দিকে এসছে 4 ঘর, কিন্তু ওয়াইয়ের দিকে যায়নি, তাহলে 4 শূন্যটা এটা হয়ে যাবে। বি বিন্দুটা দেখো এ ক ঘর এসছে? এই অবধি 4, যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ এ 9 এসছে, ওয়াইয়ের দিকে যায়নি, 9 শূন্য এর স্থানাঙ্ক। সি বিন্দু স্থানাঙ্ক কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। সি বিন্দু স্থানাঙ্ক 14 শূন্য। ডি বিন্দু স্থানাঙ্ক 1, 2 এই অবধি যদি 14 হয়, 15, 16, 17, 18, 18 শূন্য। ই বিন্দুটা দেখো এবার এক্স এর দিকে যেতে হয়নি, শুধু ওয়াইয়ের দিকে গেছে, মানে এক্স এর মানটা শূন্য আর ওয়াইয়ের মানটা কত? 1, 2, 3, 0, 3। ই এর মান 0, 3, 0, 3, 1, 2, 3। আবার এফটা দেখো কতটা গেছে? এই অবধি 3, 4, 5, 6, 7। তার মানে এক্স এর মান নেই, মানে কত? এটা 0। ওয়াইয়ের মান এফ এর 7, 0, 7 এফ। জি বিন্দু স্থানাঙ্ক এটা যদি 7 হয়, 8, 9, 10, তাহলে 0, 10। আশা করি তোমরা বুঝতে পারছো। 0, 10। এইচটা কত? এইটা যদি 10 হয়, 11, 12, 13, 14, অর্থাৎ এটা হবে 0, 14, যেহেতু এক্সটা 0। এবার দেখো এগুলো প্রত্যেকেই এক্স অক্ষ বা এই অক্ষের উপর অবস্থিত ছিল। এবার তো এই আই, এই যে আই বিন্দুটা এর স্থানাঙ্ক যখন মাপবো তখন কি করবো? প্রথম এক্স এর দিকে কভার আসছি, দেখবো এক্স এর দিকে আসতে হচ্ছে 1, 2, 3, 4, 5 ঘর। এক্স এর দিকে 5 ঘর এবং ওয়াই এর দিকে 1, 2, 3, 5, 3। তার মানে আই বিন্দু স্থানাঙ্ক কিন্তু হবে 5, 3। একইভাবে যে বিন্দু স্থানাঙ্ক কত হবে? যে বিন্দু স্থানাঙ্ক দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 আর উপরের দিকে 1, 2, 3, তাহলে 10, 3। যে বিন্দু স্থানাঙ্ক হবে 10, 3। একইভাবে কে, এল, এম, এন, ও, পি এগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে এবং আমাকে জানাবে। দরকার হলে আমার এই
ভিডিওর নিচে কমেন্টসে তোমরা কমেন্টস করবে। আমি কিন্তু এগুলো দেখতে চাই যে তোমরা স্টুডেন্টরা এগুলো বাড়িতে করে উত্তর দিয়েছো, এবং তার সঠিক উত্তরটা আমি জানিয়ে দেবো যদি কেউ ভুল করে থাকে। তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশানে উত্তরগুলো লিখে বাকি বিন্দুগুলো, অর্থাৎ KLMNOP, এই যে কটা বিন্দু বাকি রইলো, এটা তোমার বাড়ির কাজ রইল। এখন আমি নিচের অংশে চলে যাচ্ছি। তাহলে দেখো এখানে এ বিন্দু স্থানাঙ্ক 4 0, হ্যাঁ এ বিন্দু স্থানাঙ্ক 4 0 মিলেছে। বি বিন্দু হচ্ছে 9 0, দেখো এখানে বি বিন্দু ছিল 9 0 মিলেছে। সি বিন্দু স্থানাঙ্কটা কত নিচে লিখতে বলেছে, সি বিন্দুটা তোমরা দেখো আমরা কত পাচ্ছি, 14 0 পেয়েছিলাম বলে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 14 0 হয়েছে, 14 0, অর্থাৎ সি বিন্দুটা কিন্তু 14 0। এখান থেকে আমরা বলতে পারছি সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু হবে এক্স এর মান 14, ওয়াই এর মান 0। আচ্ছা, কোন বিন্দুর স্থানাঙ্ক 18 0? দেখো ডি বিন্দুটা আমরা এখান থেকে পেয়েছিলাম 18 0, তাহলে 18 0 কার না, ডি বিন্দুর স্থানাঙ্ক 18 0। এভাবে আমরা উপরে চলে যাই। ই বিন্দু ওয়াই অক্ষের উপর এক্স অক্ষ থেকে 3 একক দূরত্ব অবস্থিত, কিন্তু ওয়াই অক্ষের থেকে 0 দূরত্বে আছে, তাই ই বিন্দু স্থানাঙ্ক 0 3। হ্যাঁ দেখো আমাদের ই বিন্দু স্থানাঙ্ক এখানে 0 3, এই যে এখানে বসিয়েছিলাম। এফ বিন্দু 0 7, হ্যাঁ। জি বিন্দু 0 14, জি বিন্দু স্থানাঙ্ক 0 14 হয়েছিল। দেখো জি বিন্দুটা আরেকবার মিলিয়ে নিই। জি বিন্দু 1 2 3 4 5 6 7 8 9 10, জি বিন্দু 1 2 3, সরি মূল বিন্দুটা কোনখানটা, এইখানটা 1 2, ফাঁকা জায়গা আছে, 1 1 2 3। বইতে দেখো একটু, আচ্ছা বইটা একটু দেখছি, হ্যাঁ বই একটু দেখো। জি বিন্দু স্থানাঙ্কটা কি হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, জি বিন্দুটা 10 0 10 ছিল জি বিন্দুটা, অ্যাকচুয়ালি এরকম ছিল। জি বিন্দুটা হয়েছিল 0 10, এইচটা 0 14 হয়েছিল। তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছিল 0 10, জি বিন্দুর স্থানাঙ্ক 0 10, এইচ হচ্ছে, এইচ বিন্দুর স্থানাঙ্ক 0 14। আচ্ছা 0 14, ওয়াই অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর এক্স স্থানাঙ্ক কত হবে, 0 হবে। কারণ দেখো ওয়াই অক্ষের উপর যখন অবস্থিত হচ্ছে, ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে, আচ্ছা আমরা একটা ছবি এঁকেই দেখাই তোমাদের। দেখো ওয়াই অক্ষের উপর যখন কোনো, আমরা যখন টানছি, দেখো মনে করো এইটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। তা ওয়াই অক্ষের উপর আমরা যে কোনো বিন্দুই নিই না কেন, যে কোনো বিন্দুই নিই না কেন, তাহলে এইটা যদি মূল বিন্দু 0 0 হয়, এটা কিন্তু দেখো এটা যদি মূল বিন্দু 0 0 হয়, তাহলে এইখানে সবসময় এক্স এর মানটা কত হবে, 0, ওয়াই এর কিছু একটা মান থাকবে, ওয়াই 1 ওয়াই 2 ইত্যাদি ইত্যাদি হতে পারে। তাহলে এক্স অক্ষের উপর সবসময় কি থাকছে আমার, ওয়াই অক্ষের উপর এক্স এর স্থানাঙ্কটা 0, এটা যেন তোমাদের মাথায় থাকে। ওয়াই অক্ষের উপর হলে সবসময় এক্স স্থানাঙ্ক হবে 0,
ওয়াই অক্ষের উপর সবসময় এক্স স্থানাঙ্ক ক্রমে শূন্য হবে। এবার তোমরা পরের পাতা চলে যাও, তোমরা নিজেরা ততক্ষণ পরের পাতাটা খুলতে থাকো, আমি এটা মুছে নিয়ে একটু কাজের সুবিধার জন্য। এখন নেক্সট পাতায় আমি চলে যাবো। নেক্সট কথায় কি বলেছে তোমরা বইটা তখন দেখতে থাকো। এইবার বলছে নেক্সট পাতায়, আচ্ছা বিভিন্ন বিন্দুগুলো তো হয়ে গেছে, ছক কাগজে আয় ও যে বিন্দু স্থানাঙ্ক ওগুলো তোমরা অলরেডি করে নেবে। আয় বিন্দু ওয়াই অক্ষ থেকে 5 একক দূরে এক্স অক্ষ থেকে ইত্যাদি। এইবার বলেছে দেখো ছক কাগজে যে বিভিন্ন বিন্দুগুলো পেয়েছে এইগুলো যোগ করে দেখো এবং কোন তিনটি বা তিনটির বেশি বিন্দুগুলো সমরেখ কিনা দেখতে হবে। এখন সমরেখ মানে হচ্ছে একই বিন্দুর উপর, মানে সোজাসুজি রেখা যেটাকে বলি আর কি, একই সরলরেখার উপর অবস্থিত যদি বিন্দুগুলো হয় তাদের সমরেখ বিন্দু বলে। দেখো এখানে যে ছবিতে দেখানো হয়েছে, কি বলেছে, এ বি সি ডি বিন্দুগুলো, দেখো এ বি সি ডি বিন্দুগুলো এরা কি, দেখো এ বি সি ডি এই বিন্দুগুলো দেখো এক্স অক্ষের উপর অবস্থিত এবং এরা সমরেখ। তাহলে এটা আমরা কি বলতে পারবো, এ বি সি ডি বিন্দুগুলো এক্স অক্ষের উপর অবস্থিত এবং এরা অবশ্যই সমরেখ বিন্দু। ঠিক একইভাবে ওয়াই অক্ষের উপর কি কি বিন্দু আছে, দেখো এইটা হচ্ছে ওয়াই অক্ষ, তোমরা বোর্ডের ইয়েতে লক্ষ্য করো আমার, অর্থাৎ ই এফ জি এইচ, ই এফ জি এইচ এরা কিন্তু ওয়াই অক্ষের উপর আছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, ই এফ জি এইচ এই বিন্দুগুলো ওয়াই অক্ষের উপর আছে এবং এরা হচ্ছে সমরেখ। আবার দেখো আই জে কারণ এই যে আই জে আর কে এল এরা কিন্তু আবার সমরেখ হচ্ছে, আই জে কে এল। তাহলে আই জে কে এল এই বিন্দুগুলো সমরেখ। আবার এম এন অর্থাৎ এম এন পি কিউ এই যে চারটে বিন্দু এম এন পি কিউ এরা আবার সমরেখ। কিন্তু এই আর এস টি এরা সমরেখ নয়, কারণ এক সরলরেখায় হচ্ছে না, এটা বেঁকে যাচ্ছে, এরা হচ্ছে অসমরেখ। আজকে তোমাদের এই অবধি থাকুক, প্রাথমিক ধারণাটা তোমাদের দিলাম। পরে এর কিছু অসুবিধা হলে তোমরা জিজ্ঞেস করবে আমাকে কমেন্টে লিখে, আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব।